জানার পাত্রটা সরিয়ে দিতে ঝলমলে সকালের রোদটা কাজ গলিয়ে পড়ল অরণ্যের চোখ বরাবর। ফ্রুকুচকে বালিশে মুখ গুজে অরণ্য পরপর টের পেল ওর কাছাকাছি এক নারিকায়ার অস্তিত্ব। বালিশে থেকে মুখ উঠিয়ে সেই নারীর দিকে চোখ পড়তে মেজাজটা খিচড়ে গেল অরণ্যর। একটা ছোটখাটো বালতি নিয়ে এসে দাঁড়িয়ে আছে, ঠোঁটের কোণে রহস্যময় হাসে। বালতি ভর্তিও ওই পানি দেখিয়ে যে অরণ্যকে ভয় দেখাচ্ছে, যার অর্থ কোনো হাঙ্কি পাঙ্কি করলেই পানিতে চোবানো হবে আপনাকে। সম্ভবত সে হাসপাতাল যাওয়ার জন্য প্রস্তুত, কারণ হাসপাতালে যাওয়ার আগে এই রমণীকে কুর্তি প্যান্ট পরতে দেখা যায়। অন্যান্য সময় এলো চুলে যেমন তেমন চূড়ো করে খোপা বেঁধে টি শার্ট ঘেরওয়ালা স্কার্ট পরেই ঘরময় উড়ে বেড়ানো তার কাজ, কিন্তু হাসপাতালে বেরোনোর আগে পরিপাটি করে চুল আছড়ে বিন্নি গাঁথেছে। ছোটখাটো অবাধ্য চুলগুলো বেবি পিনের মেলা বসে যেন। এইসব আগে অরণ্য জানতো না, কিন্তু ওর ঘরে আনাচে কানাচে ববি পিন কেন ছড়িয়ে থাকে সেই রহস্য উদ্ঘাটন করে কাল জানতে পেরেছে। সামনে দাঁড়ানো উক্ত রমণীটি, যাকে তার মা বড়ই কায়দা করে ওর সঙ্গে বেঁধেছেন, তাকে নায়িকাদের মতো সেজে গুজে হাসপাতাল যেতে তো অরণ্য কখনো তাকে বাধা দিয়েছে বলে মনে পড়ে না। তবে তার আগে অরণ্য ঘুম নষ্ট না করে সে বেরোবে না, এটা কেন করে বুঝলো না অরণ্য। চক্রান্ত একটা শব্দ করে ঘুম ঘুম গলায় থমকায় অপরূপাকে। আপনার হাত পা বেঁধে রাস্তা ভরে আমি বুড়িগঙ্গায় ফেলে দেবো শাকচুন্নি। পর্দা টানুন এক্ষুনি। আমার ঘুম শেষ হয়নি এখনো। কথাটা বলে ফের আয়েশ করে শোবার প্রস্তুতি নেয় অরণ্য। রাতে বাইরে গিয়ে কয়েক পেগ গিলে এসেছিল, না চাইতো। মাথা ব্যথা করছে ভীষণ। এখন না ঘুমালেই নয়। সেটা সকালবেলা আগত মাথা পাগল ডাক্তার সাহেবকে বোঝায়। জি না জনাব পিশাচ, আপনার ইচ্ছে এখন পূরণ করা সম্ভব নয়। হাতের এটা দেখেছেন? পানি ভর্তি বালতির দিকে ইঙ্গিত করে অরণ্যর মতো একই সুরে ধমকালো অপরূপা। প্লিজ অপরূপা। অনুনয় করে অরণ্য। প্লিজ অর্ণ জুহাই সাহেব, এবার উঠুন। বেলা করে ঘুমানো শরীরের জন্য ভালো নয়। আপনার জন্য শরবত এনেছি, খেয়ে নিন। আমার উচিত ফুপুকে জানানো, শুক্রিয়া আদায় করুন এবারে কিছু জানাইনি। তবে পরবর্তীতে ওইসব ছাইপাশ খেলে বাসে এলে আমি ফুপু ফুপাকে দুজনকে জানাতে বাধ্য হব। ঘুম ঘুম চোখে উঠে বসে অরণ্য। এলোমেলো চুল আদুরে বেশি বল গায়ে কম্পিউটার জড়িয়ে বসলো। তারপর আগুন চোখে তাকালো অপরূপার দিকে, থমকালো কড়া গলায়। এই যে নকল করে পাশ করা ডাক্তার অপরূপা ইবনাথ, আপনার জ্ঞান অন্য কোথাও ঝাড়ুন, নয়তো আপনার লাইসেন্স ক্যান্সেল করিয়ে দেব। আমার ক্ষমতা সম্পর্কে কিছুই জানেন না। সেজে গুজে হাসপাতালে যাওয়া আর হবে না, বুঝলেন? এবার জলদি পর্দা টেনে এখান থেকে বিদায় হন। আপনার রাতে আপাতত মানা যাচ্ছে না অরণ্য সাহেব। বিগত 6 দিন যাবৎ আপনি কেমন যেন ব্যবহার আচার করছেন। সারাদিন ঘুমিয়ে রাতে বাইরে যাচ্ছেন, ওষুধ খেলে আবার এসে আপনি ঘুমোচ্ছেন। আজকাল নেশা টেশা করছেন। আমি যদি ফুপুকে বলে দিই, আপনার হুমকি তখন কোনো কাজে দেবে? ওদিকে ফুপু আপনার চিন্তায় আত্মরা হয়ে আছেন, সেদিকে খেয়াল করেছেন? আমার ফুপু বড্ড সরল, তাই এখনো বোঝেনি আপনি তাকে নিজের বলে মানেন না। শেষের কথাটা অপরূপা বলল একটু ঠেসদা গলায়। দেখুন, সেটা তো দেখছি। আমাকে দেখার কথা বলিনি। আপনাকে আমি দেখছি সেটাই বা কে বলেছে? নিজেকে কি যে ভাবেন, নায়ক সালমান খান? আপনার বাইসেপস আমি হা করে দেখব? অত দুর্দিন আমার আসেনি, বুঝলেন? মানছি আমরা বিবাহিত, তাই বলে একা ঘরে একটা মেয়ের সঙ্গে থাকছেন, তাও জামা কাপড় ছাড়া। লজ্জা শরমের মাথা একেবারে খেয়ে ফেলেছেন। আজব এক নমুনা আপনি। সকাল সকাল কানের পোকা যা ছিল সব মেরে ফেলেছেন। আমি আমার মাকে নিয়ে কি ভাবি সেটা আপনার বলে দিতে হবে না। আপনি এখন চলে যান আমার সামনে থেকে, নয়তো বুড়িগঙ্গায়। আপনি যে দেশদ্রোহী, দেশের ক্ষতি করছেন। হুট করে অপরূপার কথা তীক্ষ্ণ দৃষ্টিতে ওকে পর্যবেক্ষণ করে অরণ্য। ওর কাজ নিয়ে জানার কথা নয় তার, তবে তবে হেয়ালি করছে না কে। আর আপনি শাকচুন্নি? যতই শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করেন অরণ্য জুহাই, আমি আপনার সত্যিটা জেনে গিয়েছি। পেগ গিললাম আমি আর নেশা চড়লো আপনার? ভুলভাল না বকে নিজের শাকচুন্নি মার্কা চেহারা নিয়ে গায়েব হন এখান থেকে। আমি গায়েব করলে কিন্তু। বাংলাদেশের উদীয়মান একজন ডাক্তারকে আপনি অমনি গায়েব করে ফেলবেন, এত সোজা না, বুঝলেন? আপনার সমস্যাটা কি খুলে বলুন। বিরক্ত হয় অরণ্য। পাশে বেড সাইড টেবিলে রাখা কাচের গ্লাসটা তুলে নিয়ে তাতে চুমুক বসালো। মনে মনে ধন্যবাদ জানলো শাকচুনিটাকে। যাক, সকাল সকাল তার ঘুম ভাঙিয়ে একটা অন্তত কাজের কাজ পড়েছে সে। তবে মনের মাঝে চলা কৃতজ্ঞতা বাণী মনেই চেপে রাখলো অরণ্য।
কোনো দরকার নেই মাথা পাগলটাকে ধন্যবাদ দেওয়ার। এমনিতেই হাতে বালতি ভর্তি পানি, তখন দেখা যাবে নতুন কোনো ফোন দিয়ে এটে বসে থাকবে, বরং অপরূপাকে ভাগানোর প্ল্যান করতে থাকে অরণ্য। কোনো সমস্যা নেই, আপনি এখানে কেন এসেছেন? এটা আমার রুম, আমি আসবো না? জি, আপনার রুম। আমাকে তো সাবলেট দিয়েছেন, কিন্তু আমার ঘুম ভেঙে দিলেন কেন? কারণ আপনার জন্য ফুপুর মন খারাপ, আমি আমার ফুপুর কষ্ট সহ্য করতে পারি না। যাই হোক, এখন উঠুন, নয়তো আমি দিলাম ফুপুর কাছে বিচার। অপরূপার কথায় বাঁকা হাসলো অরণ্য। এই তো সুযোগ পেয়েছে, মুখটা কিছুই জানে না এমন চেহারা করে বলল, কেন বিচার দেবেন কেন? আমি কি করেছি? বাজেভাবে ছুঁয়েছি আপনাকে? জবরদস্তি করেছি নাকি আপনার ঘুমের সুযোগ নিয়ে কোথাও চাপাচাপি করেছি? রাতে তো কত কিছুই দেখি বেরিয়ে আছে, সেখানে তাকিয়ে দেখি আমি? ছি, আপনি ওসবও ভাবেন? হতভম্ব হয়েছে অপরূপা। বিয়ে করেও আপনাকে ছেড়ে রেখেছি, নিজের কর্তৃত্ব ফলিয়েছি, অথচ আপনি আমাকে বিরক্ত করছেন। পুরুষ মানুষ বিয়ে করেই রেশ করার জন্য, জানেন না? আমি আপনাকে ভালো ভেবেছিলাম, কত নিচু আপনার চিন্তা ভাবনা। কেন? আমাকে ভালো ভেবে নেওয়ার কারণ কি? নাকি আমাকে পুরুষ মনে হয় না? সেক্স করলে কেউ কিছু মনের হয়ে যায়? এই লজিক কই পেলেন? আপনি না ডাক্তার? দুনিয়ার সবাই সেক্স করে, কত জায়গায় কতভাবে করে আপনি জানেন না? যদি না জেনেই থাকেন, ইফ ইউ ওয়ান্ট আই ক্যান প্রুভ ইট, কাম টু মি। নির্লজ্জ পুরুষ, আপনার সঙ্গে কথা বলাই উচিত হয়নি। বিড়বিড়ি আরো কিছু বকাঝকা করে সেখান থেকে সরে গেল অপরূপা। এই লোক কত বড় শয়তান, সিরে শয়তানি। ও তো এসেছিল এই লোকের মন ভালো করতে। সপ্তাহখানেক লাপাত্তা থেকে যখন ক্লান্ত বিধ্বস্ত অরণ্য ফিরে এলো, বড়ই মায়া হয়েছিল অপরূপার। কেমন অসহায় ভঙ্গিতে ওর কোলে মাথা রেখে হা হুতাশ করছিল। সেই দিন থেকে লোকটার প্রতি আলাদা রকম সফট কর্নার অনুভব করছে নিজের মনে অপরূপা। কোথা থেকে যেন একগুচ্ছ শুভ্র হাওয়া এসে ভর করেছে ওর মনে। মনে পড়ে ওর দুজন সেদিন রাতভর গল্প করেছিল। কফি খেতে খেতে অরণ্য একটু একটু করে খুলে বলেছিল ওর জীবনের হিসেবের খাতা। মনোযোগী শ্রোতার ন্যায় সবটা শুনে গিয়েছিল অপরূপা, যদিও অতটা ভেঙে চুরে বলেনি অরণ্য। তবে সেদিন অপরূপা বুঝেছিল নিজের চোখের সামনে জন্মদায়িনীকে মরতে দেখা মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল অরণ্য। নিজের ঘনিষ্ঠ বন্ধুর কথা বলার সময় অরণ্যর গলার স্বরের কাঁপন ঠিক অনুভব করেছিল ও হাতের উপর হাত রেখে সান্ত্বনা দিয়েছিল অপরূপা। আমাদের জীবন থেমে থাকে না অরণ্য, নদীতে প্রবাহিত স্রোতের মতো জীবন সর্বদা আপন গতিতে এগিয়ে যাচ্ছে। আমরা কি স্রোতের বিপরীতে বেশিক্ষণ টিকতে পারবো? বরং ধাবমান স্রোতে গা ভাসিয়ে এগোলে আমরা ঠিকই গন্তব্যে পৌঁছে যাব। আমাদের জীবনে সফল হতে হলে শুধুমাত্র স্রোতে ভেসে থাকাটাই জরুরি। মৃত্যুর কথাটা মনে পড়তেই দাঁত পিষল অপরূপা। অথচ সেই লোক আজ কি সব বললো ওকে। অপরূপাকে জায়গাটা থেকে চলে যেতে দেখে ফের আয়েশ করে একচোট ঘুমানোর প্রস্তুতি নেয় অরণ্য। ভালোই শাকচুরিটা কি বিদায় করতে পেরেছে, নয়তো আজ ঘুমের দফারফাই করে ছাড়ত। তবে আয়েশ করে শুয়েই ঘুমাতে পারল না অরণ্য। ফারহানা বেগমের ওর জন্য চিন্তায় জন্য অস্থির হয়ে আছেন। অজ্ঞতা উঠে ওয়াশরুমের দিকে এগোলো অরণ্য। মায়ের সঙ্গে দেখা করাটা জরুরি। আদনাইন্নার বাচ্চা, আমায় ফেলে দিলি কেন? হিমশীতল সুইমিং পুলে ঠান্ডা পানিতে গলা পর্যন্ত ডুবে আছে প্রাণের। সন্ধ্যাবেলা থেকে ইউটিউবে ঘেঁচে করা স্মোকিং আই মেকআপ, হালকা গোলাপি ব্লাশন, 8 ঘন্টা করে করা বেস মেকআপের সব পানিতে ধুয়ে মুছে সাফ। চোখের কাজল ছড়িয়ে সেই ছড়ানো কাজল আরও ছড়ালো হঠাৎ আসা পানির ঝাপচায়। তোকে আমি ভস্মীভূত করে দেব। আদনান মুনতাসির ডেনিস, শয়তানের নানা তুই। আরো এক দফা চেঁচালো প্রাণ। তবে সুইমিং পুলের পাশে রাখা কিটকট চেয়ারে তখনও পায়ের উপর পা তুলে বসে আছে আদনান। ঠোঁটের ভাঁজে জ্বলন্ত সিগারেট, লম্বা একটা টান দিয়ে ধোঁয়াটা ছিঁড়ে পড়ল। আমি তোমার কতদিনের বড়? হ্যাঁ, তুই তো করে করছো কেন প্রাণ পাখি? তুই ভালো ব্যবহারের যোগ্য? আমারই ভুল, তোর মতো শয়তানের মিষ্টি কথায় ভুলে চলে আসাটা উচিত হয়নি আমার। ততক্ষণে ঠান্ডায় যুবতব অবস্থা প্রাণে, দাঁতে দাঁতে বাড়ি খাচ্ছে। শাড়ি পরতে না পারলে পড়ো কেন? এখন উল্টে পড়ে আমার দোষ দিচ্ছ। তুমি আমার পায়ে পা বাঁধিয়ে পানিতে ফেলেছো আদনান, বাংলায় যাকে বলে ল্যাং মেরেছো। শয়তানের নানা তুমি। তাহলে তুমি নানি হলে, তাই না? কি কপাল আমার, বাচ্চার বাবা মা না হয়ে নানা নানি হয়ে গেলাম। কিন্তু নারী যান, তুমি রাগ দেখে চলে যাচ্ছিলে কেন?
কিটকট চেয়ার থেকে উঠে এসে পানির কাছে হাঁটু মেরে বসলো আদনান। ফিচেল হাসিটা যেন ঠোঁটের থেকে সত্যি চাইছে না ওর। বাইরের হিম ঠান্ডাতেও ওর গায়ে পাতলা কালো টি শার্ট। হাত বাড়িয়ে প্রাণকে উঠে আসার জন্য ইশারা করে। আদনানের ফিচেল হাসি ঠান্ডা পানিতে ওকে ইচ্ছে করে চুবানো। শেষমেশ ওর মতো সামান্যতম অনুশোচনাও নেই দেখে আরো রেগে গেল প্রাণ। ঝাড়ি মেরে সরিয়ে দেয় আদনানের হাত। নিজেই উঠে আসার চেষ্টা করতে থাকে, কিন্তু ভারী শাড়ি পরে সুইমিং পুলের মই দিয়ে উঠতে পারে না প্রাণ। ফের পড়ে গেল পুলের ঠান্ডা জলে। উঠে এসো। আবার হাতটা বাড়িয়ে দেয় আদনান। এবার আদনানের হাত সরালো না প্রাণ, বরং টেনে ওকে ফেলে দেয়। প্রাণের ওকে পানিতে ফেলতে দেরি। আদনানের প্রাণের কাছাকাছি এসে প্রাণকে বাহু বন্ধনে আটকানোর দেরি হয় না। শাড়ি ভেদ করে মসৃণ উদরে চাপ বসালো পুরুষের উষ্ণ করতলের। You just fall in the honey trap, my life. That's what I wanted as far, you know? Remember the first day? চলো সেদিনের মোমেন্ট আবার রিক্রিয়েট করি। আজ তোমাকে ছাড়ছি না। বউ সেজে বরের মাথা খারাপ করে ফেলেছ। বিগ্রহ মাথা ঠিক করার দায়িত্ব তোমার বউ। এই তো শুরু হয়ে গেল। ছাড়ো ধান্দাবাজ কোথাকার। তোমার মাথায় এমনিতেই আওলানো, ওটা আবার ঠিক ছিল কবে? সবসময় জোরাজোরি, তাই না? আজকে তবে আমাকে ফেলে দেওয়ার জন্য উপোস থাকো। কুনুইতে আদনানের পেছে গুঁতো দেওয়ার চেষ্টা করে প্রাণ। তবে বক্সিংয়ে পারদর্শী মাফিয়া আদনান মুনতাসিরের ডেনিজি বইয়ের কাছ থেকে আসা আদুরে আঘাত প্রতিহত করলো ভিন্নভাবে। কোনোটা চেপে প্রাণকে ওর দিকে ঘুরিয়ে নিয়ে উঠিয়ে নেয় কলায়। আজ তবে তাই হোক। প্রাণের শরীরের নিজের স্পর্শ আঁকতে ব্যস্ত হলো আদনান। কচু হবে। মুষ্টামুষ্টি করতে থাকে প্রাণ। তুমি চাইলে আমাকে বাধা দিতে পারো প্রাণ পাখি, বাট আই উইল হ্যাভ ইউ টুনাইট। মেবি ফোর্সফুলি, ইউ নো? তুমি যত বাধা দিবে আমি তত বেপরোয়া হব আজ, দেখবে? বলতে যেই কাজটা আদনান করলো লজ্জায় কেঁপে উঠছে প্রাণ। বিয়ের পর অসংখ্যবার আদনান ওর কাছে এসেছে, তবুও লজ্জা দেওয়ার নতুন নতুন পন্থা আবিষ্কার করেছে আদনান। সেই পন্থায় কুপকাত হয় অনিশা প্রাণ। এবারও হলো। তুমি না বললেও আমি বাধা দেব। দ্যাটস হোয়াট আই ওয়ান্ট। ছিনিয়ে নেওয়ার মধ্যে অ্যাডভেঞ্চার আছে। তোমারও জানা উচিত তোমার স্বামী কতটা শক্তিশালী। আদনানের কথায় কিছু বলার আগে দুলে উঠল প্রাণের আশপাশে। মস্তিষ্কে ছড়ালো তীক্ষ্ণ অথচ অনুভূতিহীন এক যন্ত্রণা। গোটা ব্যথার স্থায়ী কাল দাঁড়ালো 10 সেকেন্ডের সময় পরপরই নিজেকে মধ্য রাতে পানির মধ্যে দেখা। অবাক হলো দেখে, নিশ্চয়ই বউ সেজে ওকে নিয়ে পানিতে রোমান্স করার শখ জেগেছে ইঁদুরটার। ভেবে লাজুক হাসল। সেই সাথে আদনানের বেহায়া বিচরণে ভুলেই বসলো হুট করে আদনানকে পানিতে নামিয়েছে কেন। তবে অত সত্ত্বেও চিন্তা ভাবনা না করলো না প্রাণ। ওপাশে ফিরে দু হাতে জড়িয়ে ধরল আদনানের গলা। আর ইউ ওকে? প্রাণের আচমকা পরিবর্তন লক্ষ্য করেছে আদনান। কেঁপে উঠতে দেখেছে। অতিরিক্ত ঠান্ডায় প্রাণে কষ্ট হচ্ছে ভেবে পাজা করে উঠিয়ে নেয় ওকে এবং এগিয়ে যায় হিটার চলা কামরার দিকে। দুজনের ঘোরে এতটাই ডুবে আছে যে ওরা খেয়ালই করলো না কেন প্রাণের আচমকা পরিবর্তন হলো। কেনই বা ঝগড়ার মাঝে হুট করে কেঁপে সবটা ভুলে বসলো প্রাণ। হাসপাতালে যাবার জন্য তৈরি হয়েছিল অপরূপা। সাত সকালে অরণ্যের উল্টো পাল্টা কথায় মেজাজটা সামান্য বিগড়ে গেল। ফুপুর সামনে এসে নিজেকে হাসি খুশি করে বসলো নাস্তার টেবিলে। দিনকাল ওর খুব একটা ভালো খারাপ যাচ্ছে না অবশ্য। বিবাহ পরবর্তী তেমন কোনো ঝুট ঝামেলাও নেই, যার কারণেও সে আছে বিন্দাসে। বিয়ের পর আসলে কোনো প্যারা নেই জানলে অপরূপা MBBS এর গাদার খাটুনির পড়াশোনা গুল্লি মেরে বিয়ে করে সংসারী হয়ে যেত। যদিও বরটা আরেকটু ভালো পেলে ভালো হতো। কি আর করা, মিলেমিশে আপোষ করেই সংসার করতে হবে। হাজার হোক অপরূপা তো মেয়ে, ছোট থেকে শিখে এসেছে মেয়েদের মানিয়ে নিতে হয়। সেও না হয় উটকো পিশাচটাকে একটু মেনেই সংসার করলো। অবশ্য এটাকে সংসার বলা যায় না। অর্ণ সে আগেও ছন্ন ছাড়া, ইদানিংও সেটা আরো বেড়েছে। অপরূপা থাকে ওর মতো। দুটো মানুষ এক রুমে থাকলেও নিশ্চয়ই সংসার হয় না। সংসারে কত কিছু থাকে। বাজার করা, একসঙ্গে বিকেলে চা খাওয়া, স্বামীর কাপড় চোপড় একটু গুছিয়ে ফের এলোমেলো করে ফেলা, মাঝরাতে সোডিয়ামের আলোয় ঘুমন্ত নগরীর আনাচে কানাচে হাতে হাত রেখে একটু মান অভিমান, একটু কাছাকাছি আসা, সবই তো সংসারের মূল মন্ত্র। তাহলে অপরূপার তো আর সংসার নয়, কখনো হবে কিনা তাও তো জানে না সে।
মাথায় চলা চিন্তার পাগলা ঘোড়াকে লাগাম দেয় সে। সবকিছু সময়ের উপর ছেড়ে দিয়েছে অপরূপা। সময় তবে কথা বলুক। ফারহান বেগম ভাইজির জন্য তার প্রিয় নাস্তা বানিয়েছেন। আজ কাচের সদৃশ্য সার্ভিং ডিশে এনে রাখলেন ধোয়া ওঠা মুগ ডালের ঝরঝরে খিচুড়ি। ভীষণ সুকসান বেরিয়েছে সেটি হতে। চিন্তার জট পাকানো সুতোকে এক কোণায় রেখে অপরূপা মনোযোগী হলো খিচুড়িতে। ভোরের দিকে বৃষ্টিও হচ্ছে, আবহাওয়া এখনো ঠান্ডা। আইসি করে বসে খিচুড়িতে মনোযোগ দেয় অপরূপা। তোর জন্য খিচুড়ি বানিয়েছি অপরূপা, নে খা, বেশি করে খাবি। দিন দিন শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছিস। ভর্তাটাও নে, গত রাতের মাংসটা উঠিয়ে রেখেছিলাম। এই নে, খিচুড়ি দিয়ে মেখে খা ভালো করে। ফুপুর বলার আগে একটা চামচ টেনে সার্ভিং ডিশ থেকে খাবার টেস্ট করে ফেলেছে অপরূপা। এত মজা, তোমার হাত বুঝলে বাধাই করে রাখার মতো। এক লোকমা খিচুড়ি মুখে দিয়ে আহ্লাদিত গলায় অপরূপা, সেই সাথে দেখা গেল তার চোল পড়া হাসির ঝলক। আমি তো একটা ছোটখাটো হাতি দেখতে পাচ্ছি মা। শুকনো কাঠ কোথায় পেলে? অর্ণ এসে হাজির হলো সকালে নাস্তায়। ছেলেকে এক সপ্তাহ পর ঘর থেকে বেরিয়ে স্বাভাবিক অবস্থায় দেখে আপ্লুত হন ফারহানা। ছেলেটা ভীষণই মুখচোরা, তার উপর নিজেকে জড়িয়েছে অন্ধকার জগতে। না চাইলেও ছেলের জন্য চিন্তা হয় ওনার। অবশ্য অরণ্য দোতলা সিঁড়ি দিয়ে নামতে নামতে অপরূপাকে খোঁচালো। এসে বসলো অপরূপার মুখোমুখি চেয়ারে। দু চোখে কৌতুক খেলা করছে ওর পরনে ঘরোয়া সাধারণ ছাই রঙা টি শার্ট, ট্রাউজার, শ্যামলা মুখশ্রী। কিছুদিন যাবৎ ঘরে আটকে থাকার জন্য বেশ উজ্জ্বল লাগছে। গলার চেইন, হাতের ব্রেসলেট আবার জায়গা মতো ফিরে এসেছে। সম্ভবত দাড়ি গোফ ট্রিম করে এসেছে এখন। দেখতেও অবশ্য তাকে ভালো লাগছে। দেবদাস ভাবটাও একটু কমেছে। অরণ্যের আগের তুলনায় স্বাস্থ্যটা কমেছে কিছুটা। মুখোমুখি চেয়ারে বসে থাকা অরণ্যের সাথে যে ওই বিদেশি ছেলেটার চেহারা অনেকটা মিল। কিছুক্ষণ পর অপরূপা নিজেও বুঝতে পারে অরণ্যর গায়ের রং সামান্য তারতম্যর কারণে আরও বেশি নজরে পড়ছে অপরূপার। সেই সব কথা থাক, কিন্তু এই লোক ওকে হাতি বললো কেন? নিজে যে একটা গন্ডা সেদিকে খেয়াল আছে। কি বললেন আপনি? মানলাম হাতির মতো শুধু মোটাই হয়েছেন, কান দুটো ওভাবে বড় হয়নি। তাই বলি কি, ছোট কান দিয়ে এখন শুনতেও পাচ্ছেন না? আপনি আমার হাতে বললেন? জানেন আমি কত ফিট? আমার হাইট অনুযায়ী ওয়েট পারফেক্ট। অবশ্য পড়াশোনা তো জীবনেও করেননি, জানবেন কিভাবে জনাব বাপ্পারাজ? তুই ওকে সবসময় বিরক্ত করছিস কেন অরণ্য? নাস্তাও করতে দিবি না নাকি? ছেলের বাহুতে আদুরে চাপড় দেন ফারহানা। এরপর আবার বললেন, তুই কি খাবি বল, আমি চট করে বানিয়ে দিচ্ছি। সুজি বানিয়ে ফিটিং বোতলে দাও তোমার ল্যাটা বাচ্চাটাকে ফুপু। আহারে, না খেয়ে একেবারে শুকিয়ে গিয়েছে বেচারা। আমি কিছু মেডিসিন সাজেস্ট করব? শান্ত চোখে অপরূপার দিকে তাকালো অর্ণ। সুযোগ পেলেই এই ডাক্তার ওকে বাচ্চা বলে খেপায়। ওয়েট মিস ডাক্তারনি, ডাক্তারি ছোটানো কোনো ব্যাপারই না অরণ্যর কাছে। শান্ত চোখে তাকানোর মাঝে বাঁকা হাসলো অরণ্য। তারপর ফারহানা বেগমকে বলল এক কাপ কফি বানিয়ে আনতে, নাস্তা একটু পর করবে। ব্যাস, ছেলের মুখ ফুটে বলতে দেরি, ওনার ছুটে কিচেনে যেতে দেরি হয়নি। কিন্তু আপনার ফুপুর লেদা বাচ্চাটা অন্য কিছু চায় অপরূপা। আপনি না ডক্টর, জানেন না সুজিতে কোনো পুষ্টিগুণ নেই। বাচ্চাদের জন্য সবচেয়ে উপকারী হচ্ছে মিল্ক জাতীয় কিছু। ভাবছি বিয়ে যখন হয়েছে একদিন ট্রাই করে দেখা উচিত। বলে চোখ টিপল অরুণ। হতবিহ্বল অপরূপার মাথা টলকানো শুরু হলো। বলে কি এলো না, কোনোভাবে তো এলোকে বারবার জিতে দেওয়া যাবে না। বাড়ি বাড়ি ঘুঘু তুমি খেয়ে যাও ধান, তাই না? আপনি দিন দিন আমার সঙ্গে লাগাম ছাড়া কথা বলছেন অরণ্য ভাইয়া। আবার ভাইয়া বলছেন? কি যেন নাম ছিল লোকটার, শাফিন নাকি মাফিন, যার জায়গায় আমাকে নেচে নেচে বিয়ে করলেন। বাসরাতের পরদিন সকালে আপনার বাতাবি লেবুর ফলন দেখালেন, সেই আমাকেই বলছেন ভাইয়া। মানলাম এখনো অতটা ক্লোজ হইনি আমরা, তাই বলে ভাইয়া বলবেন? ছি ডক্টর ইবনাথ, ছি। তো আপনাকে কি বলতে হবে এখন? প্রিয় পতিদেব? ভ দিয়ে আরেকটা শব্দ আছে, ওটা বলবেন নাকি এখন আমাকে শিখিয়ে দিতে হবে? আপনি একটা অসভ্য। আর শুনুন, বারবার আমার ডাক্তারি নিয়ে প্রশ্ন তুলবেন না। সেদিনের কথা মনে নেই? রক্তাক্ত আপনাকে আমি সেবা দিয়েছিলাম। সেদিন ব্লিডিং অফ না করলে পটল তুলতে। আরে রেগে যাচ্ছেন কেন? বাংলায় পড়েননি বুঝি? স্বামীর সমার্থক শব্দ হলো ভাতার। ভাত দেয় যে, তাকে কি বলে? ভাতার বলে, বুঝলেন?
ভাতার। আমি আপনার সেই অভাগা ভাতার, যার কপালে জুটেছে এক হাতির মতো মোটা বউ। অরণ্য, তুই এখনো ওর পিছনে লেগে আছিস? কফির মগ ছেলের সামনে রেখে আদুরে শাসন করেন ফারহানা। পেছনে কোথায়? আমি তো সামনে থাকা। চুপ চুপ করুন, ভুল হয়ে গিয়েছে, সরি। আপনার ঘুম ভাঙানো আমার উচিত হয়নি। সামান্য সরি? আপনি বরং আমাকে একদিন বাতাবি লেবু যে চাষাবাদ করে রেখেছেন ওখান থেকে ঘুরিয়ে আনুন। তবে সরি অ্যাকসেপ্ট করা হবে অপরূপা। হ্যাঁ রে অপরূপা, তুই আবার বাতাবি লেবু চাষ করছিস নাকি? ছেলের কথার আগামাথা না বুঝে ফারহানা বেগম অপরূপাকে জিজ্ঞেস করলেন। হা করে চেয়ে থাকা অপরূপা, একটা লোক কতটা ছোটকাটা কিভাবে হতে পারে, নিজের মায়ের সামনে উল্টো পাল্টা কথা বলে যাচ্ছে। তুমি জানতে না মা, আমি তো সেই বিয়ের পরদিন সকাল থেকেই দেখছি ওনার দুটো আছে। কফির মগে চুমুক বসার অরণ্যর কথার কিছুই না বোঝা ফারহানা বেগম পাত্তা দিলেন না তেমন। ছেলে মেয়ে দুটোকে তিনি চেনেন, নিশ্চয়ই কোনো ঝামেলা পাকিয়েছে। এরা তো স্বামী স্ত্রী কম, একজন আরেকজনের শত্রু বেশি। তবে অরণ্যর লাগামের কথায় খিচুড়ি খাওয়ার ভূত নেমে গিয়েছে অপরূপার। কয়েক ঢোক পানি খেয়ে কোনো রকমে দু লোকমা খেয়ে নেয়। হাসপাতালে যাওয়াটা জরুরি। প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে আগুন চোখে অরণ্যকে দেখে নিয়ে ফুপুকে বিদায় জানায় ও আসি ফুপু। ফুপুকে বিদায় জানিয়ে হাসপাতালে বেরোতে উদ্যত হয় অপরূপা। সে কি, তুই একা যাবি কেন? এই অরণ্য, যা ওকে হসপিটালে পৌঁছে দিয়ায়। আমি একাই যেতে পারবো না ফুপু। তুমি যখন কফি বানাতে গেলে তখন আমিও ওনাকে অফার করেছি আমি আজ তাকে হাসপাতালে ড্রপ করে দিই। উল্টে আমাকে গরম দেখালো তোমার আদরের ভাইজি। নিজেরটার দোষ তুমি দেখতে পাও না মা, সবসময় আমাকে বাবার বংশ নিয়ে বকাবকি করো। কাতর গলায় বলল অরণ্য। ছেলের নাটকে কান চেনে দিলেন ফারহানা। ছেলেকে হারে মজ্জাত চেনেন তিনি। পেটে না ধরুক, মানুষ হলো ওনার হাতেই। তোরা দুজন স্বামী স্ত্রী, আপনি করে বলছিস কেন দুজন? আজ থেকে আমি যেন না শুনি। আর অপরূপা, এখন থেকে তুই প্রতিদিন অরণ্যের সঙ্গে হাসপাতাল যাবি, বুঝলি? বাদরটাকে বেশি ছাড় দিবি না। অরণ্যকে বাদর বলতে ফিক করে হেসে ফেলে অপরূপা। বিড়বিড়িয়ে বলল, বাদর না ফুপু, এটা একটা মিচকে শয়তান বাদর। এই অরণ্য, যা ওকে ছেড়ে আয়। যথা আজ্ঞা মাতা রানী। চলুন মিসেস শাকচুন্নি, আপনাকে সঠিক স্থানে পৌঁছে দিয়ে আসি। আজ থেকে আমি আপনার কর্মচারী, বেতনভুক্ত কর্মচারী। চেয়ার ছেড়ে উঠে যায় অরণ্য। অপরূপার কিছুটা কাছাকাছি গিয়ে ফিসফিস করে বলে, আচ্ছা, কত টাকা বেতন চাই আপনার? মিচকা শয়তান কোথাকার। কটকট করে অপরূপা বেরিয়ে যায় ওর পিছু পিছু। নিজ অ্যাপার্টমেন্টে তুজ ফিরল 5 দিন পর নিউ জার্সিতে। তখন শেষ রাত। পরে অবশ্য আগে রক্তমাখা টি শার্ট নিয়ে পরিবর্তন করার কোনো ইচ্ছে ছিল না তুর্যর, কিন্তু ওর নোংরা টি শার্টে ওকে তরুর কাছে যেতে দেয়নি এখানকার ডাক্তার। ক্লান্ত তুর্য, ভীষণ ক্লান্ত, ঘুমাতে পারেনি 5 দিন যাবৎ। ঘুমালেই চোখের সামনে ভেসে উঠল তরু রক্তমাখা হাত, নাক দিয়ে কল কল করে নেমে আসা রক্তের ধারা। নিজেকে কতগুলো চড় আঘাত করে তুর্য। কেন সেদিন ওই কালো টি শার্টটা পরেছিল? সব ওর জন্য হয়েছে, আর তার উপর পুলিশ কেসও হয়েছে। সেসব কিছু সামাল দিয়ে এতদিনে অ্যাপার্টমেন্টে আসার সুযোগ পেল সে। তরুর রক্তমাখা টি শার্ট প্যাকেট করে রেখেছে তুর্য। যখন সবাইকে তার প্রাপ্য শাস্তি বুঝিয়ে দিবে তখন ওটা পড়বে তুর্য। ওর তরুর গা থেকে ঝরা রক্তের বিন্দুর হিসেব নেয়ার জন্য টি শার্টটা বাঁচিয়ে রাখবে ওভাবেই। পুরো ফ্ল্যাট খাকা করছে, কেউ নেই ওদের। তরুর ব্যবহৃত জিনিসপত্র একটা একটা করে দেখতে থাকে ও। হালোকিচি কার্টুন তরুর সবচেয়ে পছন্দের, সেটা অজানা নয় তুর্যর। হেয়ার ব্রাশ, তোয়ালে সব কিছু আছে। ও নিজে হাতে কিনেছে। তোর খুশিটা দেখেছে হু হু করে উঠে তুর্যর বক্ষপট। কারো নজর লেগেছে ওদের। কেন ওরা ভালো নেই? সারা বাড়ি প্রজাপতির মতো উড়ে বেড়ানো তরু আর কোনোদিনও উঠে দাঁড়াতে পারবে কিনা সেটাও জানে না। তরু, তরু রে, তোর ব্যথা আমাকে দিয়ে দিবি তরু। অনেক কষ্ট হতো তোর, তাই না? আমাদের একটা ছোট্ট সংসারের আগেই আমার ছেড়ে যেতে চাইছিস কেন তুই? আমার হায়াত কোনোভাবে তোকে দিয়ে দেওয়া যায় না তরু। আমার যে আর সহ্য হয় না রে তরু, তোর কষ্ট।
একটা হাসি খুশি যৌথ পরিবার ছিল ওদের। ওর বাবা ব্যবসায়ী, চাচা পুলিশ, সব মিলিয়ে খুব একটা খারাপ ছিল না ওরা। সকাল হলে লোক সমাগম, রান্নাঘরে মা চাচির হাতে হাত কাজ করা, সবার ওকে নিয়ে আহ্লাদ করলেও তরুর গাল ফুলানো আর সেই ফুলো গালে আচ্ছা মতো টিপে দিয়েই সকাল শুরু হতো ওর। সেবার আমেরিকার কনসার্টে আসতে চায়নি তুর্য, কিন্তু ওর চাচা বারবার জোর করায় তো এসেছিল। তখনই খটকা লাগলো তুর্যর। ওকে আমেরিকা পাঠানোর জন্য সমস্ত কিছু জোগাড় করেছিলেন তরুর বাবা, যে কিনা তখন কক্সবাজারে পোস্টিংয়ের জন্য দূরে থাকেন ওদের বাড়ি থেকে। হঠাৎই চাচা ওকে আমেরিকা পাঠানোর জন্য তোড়জোড় করে বসেছিল। তবে কি সত্যি ওর চাচাই তরুকে ওদের কাছে ধরিয়ে দিয়েছিল? না, এমনটা হতে পারে না। তরুর চাচা আপন মেয়ে না হলেও ওকে ভালোবাসার কোনো কমতি করেননি কখনো কোনো দিন। তবে রহস্যের জট কিছুতেই ছুটাতে পারে না তুর্য। ওকে বাংলাদেশ ফিরতে হবে, গোড়া থেকে জানতে হবে সবটা। একই দিনে ওদের বাড়িতে সিলিন্ডার ব্লাস্ট হওয়া, তরুর সঙ্গে ঘটা অমানবিক নির্যাতন, ওর চাচার লাশ নয় বরং নালা থেকে উদ্ধার হয়েছিল বস্তাবন্দি হাড্ডি। কেন ওদের পরিবারে কেন এমনটা হলো, সবটা জানতে হবে তুর্য। তরুর চিকিৎসার জন্য প্রয়োজন বিশাল অঙ্কের টাকা। তার ব্যবস্থা করতে তুর্য পরিশ্রম করতে হবে, অনেক অনেক টাকা রোজগার করবে তুর্য তরুর জন্য। তরুর রুমে গিয়ে ওর ব্যবহৃত বালিশটা আঁকড়ে ধরে তুর্য, ওটাকেই আদর করে বুকে জড়িয়ে রাখে। বালিশটাই এখনো তরুর চুলে শান ছড়িয়ে ছিটে আছে, অথচ সেই মানুষটাই নেই। সে চলে গিয়েছে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। আমার জন্য ফিরে আয় জান বাচ্চা, শুধু আমার জন্য। কি করছেন? চারিদিকে নিস্তব্ধতা বেগে মধ্যরাতে নিজের খুব সন্নিকটে পৌরশালী উপস্থিতিতে চমকে উঠছে অপরূপা। সে এতটাই ভয় পেয়েছে, শপিং বোর্ডের উপর রাখা ছুরিটার হাত থেকে পড়ে গেল ঝট করে। চকিতে ফিরে তাকাতে দেখলো ওর একমাত্র বর দাঁড়িয়ে আছেন। অরণ্য নিজ দায়িত্বে ছুরিটা উঠিয়ে রাখলো কিচেন টপের উপর। দুহাত বুকের সঙ্গে বেঁধে দাঁড়ালো সে। একটু সময় নিয়ে ধাতস্থ হয়ে জিজ্ঞেস করে অপরূপা, আপনি কখন এলেন? এই যখন আপনি রান্নাবাটি খেলছিলেন। অন্য কথার কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করে না ও, বরং মনোযোগী হলো নিজের কাছে। সন্ধ্যাবেলা হাসপাতাল থেকে এসে ঘুমিয়েছিল ফারহানা বেগম। কয়েকবার ডেকেছেন, কিন্তু এতটাই ক্লান্ত ছিল যে উঠে খাওয়ার মতো শক্তি ছিল না অপরূপার। কিন্তু ঘুম ভেঙেছে এই একটু আগে। ঘড়িতে বাজে রাত 1টা। কিছুক্ষণ আতিপাতি করে অরণ্যকে খুঁজল সে আসেনি বুঝে নিচে নেমে এলো অপরূপা। এই মাঝরাতে ওর এখন রামেন খেতে মন চাইছে। ফুপুও রান্না করেছে অনেক কিছু। অরণ্যের জন্য টেবিলে খাবার থাকেই, আজ ওর জন্য রেখেছেন, কিন্তু সেসব মুখে রুচল না অপরূপার। তিরিং বিরিং করে নেচে এলো রামেন বানাতে। ঝাল এক বাটি রামেন না খেতে পারলে অপরূপা মরেই যাবে আজ। মধ্যরাতে উদ্ভট খাবারের ক্রেভিং অপরূপার জন্য নতুন নয়, কিন্তু সে সময় হঠাৎই কার উপস্থিতি নতুন। তাই সে কিছুটা ভোরকে ছুরিটা ফেলে দিয়েছে। বুকে থুতু ছিটাল অপরূপা এবং সেই দেখেই নাক কুচকে যায়। অরণ্যর হতবিহ্বল হয়ে জিজ্ঞেস করে, ইয়াক, নিজের গায়ে থুতু দিচ্ছেন কেন? আরে থুতু দিলাম কোথায়? আমি ছেটানোর ভান করলাম। ভয় পেলে নিজের গায়ে থুতু দিতে হয়, এতে ভয় কেটে যায়। আজব লজিক আপনার। বাই দ্য ওয়ে, কি করছেন? রাত করে আজ রান্নাবাটি খেলতে মন চাইছে নাকি আপনার? বাতাবি লেবু। আবারও শুরু এই লোকের অশ্লীল কথাবার্তা। নিজের হাতে ধরে রাখা চকচকে ছুরিটা অরণ্যের দিকে সামান্য উঁচিয়ে পড়ল। চুপ! এটা দেখেছেন? একদম ওসব উল্টোপাল্টা কথা বলবেন না, ভোকাল কট হাতে ধরিয়ে দিব। তাছাড়া আমি রান্না করছি, চোখ নেই? অপরূপাকে একটু জ্বালাতে মেকি সন্ধিহান হয়ে জিজ্ঞেস করে অরণ্য, খেলছেন? জি না মশাই, আমি রামেন বানাচ্ছি। কি বানাচ্ছেন? রামেন, অথেন্টিক কোরিয়ান রেসিপি। নাম শোনেননি কোনোদিন? আপনি রান্না বান্নাও পারেন নাকি? স্ট্রেঞ্জ। অবশ্য শাকচুন্নিরা সবই পারে, মাই মিস্টেক। কিন্তু ওটা খাওয়া যাবে তো? আপনার চাই? রামেন? জি। ওকে, টেস্ট করাতে পারেন। যদি খাবার যোগ্য হয় তবে আমি এত কম বয়সে মরতে চাই না। অন্যর কথার কোনো প্রত্যুত্তর করে না। কেটে রাখা মাশরুম, সসেজ, গাজর, ক্যাপসিকাম তাপ দিয়ে রাখা ফ্রাই প্যানে দিয়ে নাড়তে থাকে অপরূপা। এতই খারাপ যখন ওর রান্না, তখন খাওয়ার দরকার নেই। সেদে অপমান হবার দরকার নেই কোনো। যাও সাধু বাবা অরণ্য, জুহাইয়ের টেবিলে তোমার স্বাদের ভাত তরকারি সব আছে।
খেয়ে বসে থাকো। হ্যাঁ, এই একটা বড় টুকরো বাটার ফ্রাই প্যানে পুনরায় ছেড়ে দিয়েই সব উপকরণ নাড়তে থাকে ও আর চোখে তাকালো অরণ্যর দিকে। সে গিয়ে বসেছে কিচেন চপের উপর আরাম করে, যেন অপরূপার কোনো বায়োস্কোপ করছে আর তিনি মহারাজ সেটা বসে বসে উপভোগ করছেন। গায়ে জ্বালা শুরু হয় অপরূপা, তাতে দত চেপে তাড়া করে বলল, আপনি চাচ্ছেন না কেন? রামের চাই? আমি কিন্তু অনেক ঝাল দিয়ে বানাই। আপনি পারবেন? শেষে মরে টরে গেলে আমি বাবা বুড়ো মেয়েরে খুনের দায় দিতে পারবো না। বউ প্রথমবার কিছু বানিয়ে খাওয়াতে চেয়েছে, মনে করতে ইচ্ছে করছে না, বরং বিবাহিত ফিলিংস পাচ্ছি। অরণ্যর কথায় মুচকি হাসি ফুটে উঠল অপরূপার ছোটে, ফুলনো গালটাও চিমসে গেল। সে এবারে বেশ কর্তৃত্বপূর্ণভাবে বলল, ফ্রেশ হয়ে আসুন, আমি রেডি করছি। ডান অলরেডি। বরং আপনার কোনো হেল্প লাগলে বলুন, আমি হেল্প করি। নয়তো আমাকে তো নারীবাদীরা অত্যাচার স্বামী বলবে। বউকে দিয়ে কাজ করিয়ে নিজে বসে আছি। অন্য স্বাভাবিক কথাবার্তা অনেকটা সহজ হলো অপরূপা হেসে এগিয়ে দেয় 4টা সেতু ডিম। এগুলো খোসা ছাড়িয়ে ফেলুন দেখি। ডিমগুলো সাধারণ গ্রহণ করে অরণ্য। বউকে রামেন বানাতে সাহায্য করতেই কাউন্টার টপের উপর রেখে মনোযোগ দিয়ে ডিমের খোসা ছাড়াতে ব্যস্ত হয় আন্ডারওয়ার্ল্ডের হিংস্র মাফিয়া অরণ্য জুহায়ের ড্যানেজ। একে একে সিদ্ধ নুডলস, গোটা বোম্বে মরিচ কুচি, ভেজে রাখা সসেজ, মাশরুম, গাজর, ক্যাপসিকাম এবং সব শেষে রামেনকে আরও বেশি ঝাল করতে নিজের স্পেশাল সস বানানো অপরূপা। পাপরিকা এবং মরিচের গুঁড়ো, তেল, রসুন কুচি, সয়া সস, সিসিমি সিড সব মিলিয়ে তৈরি সস দিয়ে বানিয়ে ফেলল অপরূপা স্পেশাল রামেন। এবং অরণ্য জুহাইরও তার ডিম সমেত তৈরি। অরণ্য দীর্ঘদিন লন্ডনে একাই থেকেছে, এইসব ডিমের খোসা ছাড়ানো ওর কাছে কোনো ব্যাপারই না। খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পরিবেশন করে ধোয়া ওঠা এক বাটি রামেন অরণ্যর দিকে এগিয়ে দেয় অপরূপা। আরও একবার সম্বোধন সাবধান করে অরণ্যকে, ইটস টু স্পাইসি, পরে যেন আমাকে খোটা দিতে না দেখি। বাটি হাতে নিতে নিতে অরণ্য বলল, ডোন্ট আন্ডার এস্টিমেট মি ডক্টর ইবনাথ। ওকে। বলে নিজের জন্য বরাদ্দকৃত বাটি নিয়ে চলে যেতে নেয় অপরূপা। তবে বাদশাতে অরণ্য। কোথায় যাচ্ছেন? ছাদে। রাত 1:30 বাজে, আপনার ভয় লাগে না? আগে না মশাই, আপনি চলুন না, আজ পূর্ণিমা, চন্দ্রবিলাস করে খাওয়া যাক। আপনি যে পাগল বাসায় জানে? আর আপনি যে বেরসিক কেউ না জানলে আমি জানি। থাকেন, যেতে হবে না আপনাকে। হ্যাঁ, এত বড় দামড়া বুড়ো লোকের নাকি রাতে ছাদে যেতে ভয় করে। ওকে চলুন তবে। পাগলের সঙ্গে বিয়ে যখন করেছি তার পাগলামি সহ্য করি। বাসার ছাদে এমন মন ভালো হয়ে যায় অপরূপার। চারিদিকে চাঁদের আলোয় ভেসে যাচ্ছে একেবারে। অরণ্য গেল ছাদের লাইট জ্বালাতে। চকিতে থামালো অপরূপা। সন্দিহান হয়ে জিজ্ঞেস করল অরণ্য, লাইট জ্বালাতে প্রবলেম কোথায়? প্রাকৃতিক আলোর সঙ্গে কৃত্রিম আলো মেলাবেন না অরণ্য জুহাইর। ছোট ঠোঁট চেপে অপরূপার দিকে শান্ত চোখে তাকালো অরণ্য। অদৃশ্য হাতে কপাল চাপড়ালো। এই পাগলের পাগলামিতে তাল মেলানো উচিত হয়নি ওর। আমাকে ওসব লোক দিয়ে লাভ নেই, বুঝছেন? আসতে চাইলে আসুন, নয়তো ভাগেন আপনার বাটি নিয়ে। ছাদের কার্নিশে বসলো অপরূপা। চপস্টিকের সাহায্যে অভ্যস্ত হাতে খেতে থাকে নিজের হাতের স্পেশাল রামেন। এদিকে বাটি হাতে বিস্ময় নিয়ে দাঁড়ানো অরণ্য। সে কোথায় বসবে? এই কার্নিশেই নাকি? এক রাতে এত পাগলামি! পাগলের সঙ্গে বিয়ে হয়ে শেষে কিনা সেও পাগল হয়ে গেল নাকি? আমার পাশে বসতে পারেন, আমার কোনো ছোঁয়াচে রোগ নেই। একটা ছোট্ট শ্বাস ফেলে অপরূপার পাশে ছাদের কার্নিশে বসে বলল, পাগলের পাগলামির মতো ছোঁয়াচে রোগ দুটো নেই। আমরা মানুষ, রোবট নই। মানুষ মাত্রই ভুল করে, নিয়ম ভাঙবে, তাই না? জি মহাজ্ঞানী ডক্টর অপরূপা ইবনাথ। অপরূপা বানানো রামেন খুব মুখে দিতেই বুঝলো অরণ্য ঝালের আখড়া। এত ঝাল এই মেয়ে নিশ্চিত বাসা সব মরিচ নুডলসের মধ্যে ঢেলেছে। দিস ইজ ইনসেইন। পাগল আপনি? এত ঝাল খাচ্ছেন কিভাবে? ছিনিয়ে এনে দেবো? খেতে না পারলে রেখে দিন। আমি আপনাকে আগেই বলেছিলাম আপনার মতো ল্যাটা বাচ্চা আমার রামেন খেতে পারবে না।
তখন তো ভালোই বীর পুরুষ আছিলেন, এখন কোথায় সে বীর পুরুষ? হ্যাঁ, এক চামচ খেয়ে লেজ গুটিয়ে পালালো নাকি? অপরূপার ব্যঙ্গাত্মক কথায় চোখ সরু করে ফের তাকালো অরণ্য। তাতে অবশ্য অপরূপার কিচ্ছু এলো গেল না। সে ঝালে সুজানো অবস্থায় টপটপ খেয়ে চলেছে। আবারও বাঁকা হাসলো অরণ্য। কি ভেবেছে এই পাগল ডক্টর ওকে খোঁচা দিয়ে পার পাবে? না, এই মেয়েটাকে ওর জ্বালাতে এত ভালো লাগছে কেন? সেও খেতে খেতে বলল, রেস করবেন? দৌড়ের? না, খাওয়ার। কিন্তু আপনি গোহারা হারবেন। ভয় পাচ্ছেন? আমি স্বয়ং আল্লাহ ব্যতীত আর কাউকে ভয় পাই না। তাহলে শুরু করা যাক। 1 2 3। মিনিট কয়েকের পর দেখা গেল অরণ্য তার ভাগের প্রায় রামেন শেষ করে ফেলেছে এবং অপরূপা অনেকটাই পিছিয়ে আছে। বাটির দিকে তাকাতে মুখ শুকিয়ে গেল ওর। এত বড় হাট্টা গোটা লোক তো জলদি খাবে, ও পারবে কিভাবে? কিন্তু এই পিচাসের কাছে হেরে গেলে তো অপরূপাকে খোঁচাতেই থাকবে, মনে মনে ভাবলো অপরূপা। আচমকা দুষ্টুমি করতে ইচ্ছে হলো ওর। উচ্ছ্বাসিত হয়ে পড়ল, ওই যে দেখুন, চাঁদের আলো একটু বেড়ে যাচ্ছে না? কোথায়? আরে ওইদিকে দেখুন, চশমা ব্যবহার করেন না কেন আপনি? অরণ্য ছাদের অন্য পাশে চাঁদের আলো দেখার জন্য তাকাতেই নিজের ভাগের কিছুটা নুডলস উঠিয়ে দেয় অরণ্য বাটিতে ছটপট। এরপর মুখটাকে নাদান বাঁচার মতো করে খেতে থাকে অপরূপা। কই, চোখে বেশি দেখছেন কেন এত? প্রশ্নটা করে নিজের বাটির দিকে তাকাতে বুঝলো অরণ্য কিছু একটা গোলমাল তো হয়েছে। আবার তাকালো অপরূপার রামেনের দিকে, সেখানে অনেকটাই কম। চিটিং করলেন কেন? কচু করেছি, আমি জিতে গিয়েছি। আপনাকে আমি। তার আগে কার্নিশ থেকে নেমে দৌড় দেয় অপরূপা। অরণ্যই বা ওকে ছাড়বে কেন? দুজনেই দৌড়াদৌড়িতে করতে থাকে পুরো ছাদ জুড়ে। চিটিং বাজ মহিলা। আর আপনি পিশাচ, আমাকে মহিলা বলা? আপনাকে আমি হাতের নাগালে পেলে কি যে করব? ঝালের পানিতে চুবানি দেব। এত সহজ? তবে বেখেয়ালেই নিজেরই ঘেরওয়ালা স্কার্টে পা বেঁধে পড়ে যেতে নেয় অপরূপা। লম্বা চড়া অরণ্য অপরূপাকে ধরে ফেলে নিমিষে। ঝট করে প্রচণ্ড রকম শক্তিতে টেনে আনলো নিজের কাছে এবং এখানেই ঘটলো এক অপ্রীতিকর ঘটনা। টান সামলাতে না পেরে অপরূপার বুকে নরম অংশের কাজটায় ধাক্কা খেলো অরণ্যর বুক। অরণ্যর এহেন লাগামহীন কাজে লজ্জায় আইটাই করার সুযোগও পেল না অপরূপা। সে বাকরুদ্ধ। ওর পরনে ছিল সাধারণ আঁটো টি শার্ট। এরপর দুজনেই পড়লো ছাদের মেঝেতে। নিচে অপরূপা এবং তার উপর পড়লো অরণ্য। চারিদিকে ভেসে যাওয়া চাঁদের আলোর ন্যায় বদনায় এক জোড়া কপত কপতি। তাদের হুশ জ্ঞান খুইয়ে ঝগড়াঝাড়িতে ব্যস্ত, নিজেদের অবস্থান সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞ। অপরূপাকে ছাদের মেঝেতে নিজের সঙ্গে শক্ত করে চেপে ধরেছে অরণ্য। নিজের দুই হাত দিয়ে মাথার উপরে আটকালো অপরূপার দুই হাত। অনেকটা ঝুঁকে এলো অরণ্য। একে অপরের নাকে নাকে বাধা পাচ্ছে, ঠিক এতটাই কাছে ওরা। চিটিং করলেন কেন? আমি জিতেছি। লজ্জা হতবিহ্বল অপরূপা কোনো রকমে পিটপিট করে পড়ল। ছাড়ুন। নো। মুখ ঘুরিয়ে অরণ্যর চোখের দিকে তাকালো অপরূপা। ভয়ে ওর ঠোঁট কাঁপছে থিরথির করে। অতিরিক্ত ঝালে ঠোঁটও জ্বলছে, তবে কোনো কথা বলতে পারে না। শ্বাস প্রশ্বাস ঘন হয়। বাধা দেওয়ার মতো সমস্ত শক্তিও হারিয়েছে। অরণ্য নিজেও সমস্ত সম্ভবত ধ্যান হারিয়েছে। কেমন নেশালো চোখে অপরূপার দিকে তাকিয়ে আছে। ধীরে আরও এগুলো সে। নিজের উপর যেন কোনো আগুল নেই ওর। দুজনের দূরত্ব ঘোচালো কখন ওরা কেউ জানে না। অধর মিলল অধরে এবং সেখানে নিজেকে জাহির করতে ব্যস্ত হলো অরণ্য। ইস্তাম্বুলে তখন মধ্যরাত। আদনানের বাড়িটি বসপরাসের কাছাকাছি হবার দরুন জাহাজের শব্দে ঘুম ভেঙে যায় প্রাণের। গলা শুকিয়ে কাঠ বেড়ছে, টেবিলে রাখা পানি খেয়ে গলাটা ভেজালো। ওর শরীরটা ভালোই যাচ্ছে না ইদানিং। রাতে ঘুম আসে না এবং সকালে ঘুম ভাঙে না। খাবার দাবারে বিশ্রী গন্ধ আসে। এমনিতেই প্রাণ এখানকার খাবারে অভ্যস্ত নয়, তার উপর অরুচি কারণে আরও খাবার খেতে পারে না। আজ অবশ্য আদনান বাংলাদেশি কিছু গ্রোসারি আইটেম কোথা থেকে যেন জোগাড় করে এনেছিল। আদনানের রান্নার জন্য আলাদা লোক রাখা আছে। সেও বাঙালি খাবার রান্নায় অভ্যস্ত নয়। শেষমেশ কোমর কষে নিয়ে নিজেই রেঁধেছে প্রাণ। শুকনো মরিচ ভেঙে আলু ভর্তা, পাতলা মুসুর ডাল আর ইলিশ ভাজি। অনেক দিন পর বেশ আরাম করে খেয়েছে। আদনানকে চেপে ধরে আলু ভর্তা মেখে ভাত খাইয়ে দিয়েছে আজ। ভাবতে ফিক করে হেসে ফেল প্রাণ। এই বিলেতি ইঁদুর ঝাল আলু ভর্তা খেয়ে
ভাঙায় তোলা মাছের মতো বুক চাপড়েছে। একটা ভেঙচি কাটে প্রাণ। এটা আবার কোন জাতের মাফিয়া? সামান্য ঝালের কাছে কুপকাত। আদনানের কথা মনে হতেই নিজের পাশে চাইলো প্রাণ। ওই তো বিকরি ঘুম হচ্ছে, খালি গায়ে শুধু একটা ট্রাউজার পরে উপর হয়ে পরে পরে ঘুমোচ্ছে। ভাই নিঃশ্বাস ফেলছে, মাঝে মাঝে নাকও টানছে। ইস, এত আরাম! আদনানের এত আরাম সহ্য হলো না প্রাণের। ওর ঘুম আসছে না, কিন্তু এই বান্দা নাক ডেকে ঘুমাবে। প্রথমেই আদনানের চুল চেনে দেয় প্রাণ, স্বরে বলল। আদনান, তবে আদনানের কোনো সারা শব্দ নেই, বরং নাক টানার শব্দ একটু জোরালোই হলো বলে মনে হলো প্রাণের কাছে। তবে রে ব্যাটা ইঁদুর, এত আরামের ঘুম? হ্যাঁ। আদনানের কানের কাছে মুখ নিয়ে তার স্বরে চেঁচালো প্রাণ। এ আদনান। দরফুরে উঠে বসে আদনান বালিশের নিচ থেকে নিজের রিভলভারটা বের করে সেফটি লক খুলেও ফেললো ন্যানো সেকেন্ডের পাশে। এরপর মোবাইল ফোনের সাইড বাটন চেপে আতঙ্কিত গলায় প্রাণকে বলল। প্রাণ পাখি, আমি বেঁচে থাকতে তোমাকে কিচ্ছু হতে দেব না। কোনো বিপদ তোমার কাছে পৌঁছানোর আগে আমার লাশ পাড়ি দেবে। আদনান সিরিয়াস পর্যায়ে চলে গেলেও ঘুমো ঘুমো ভয়েসে কথাটা কিন্তু ভালোই শোনালো। অন্য সময় হলে হয়তো প্রাণ ভালো লাগায় গলে গিয়ে আদনানের বুকে নিজেকে লুকিয়ে নিত, বলতো। তোমার লাশ দেখার আগে আমার মৃত্যু হোক আদনান মুনতাসির। তবে এখনকার পরিস্থিতি ভিন্ন, বরং আদনানের এত অ্যাকশন হিরোদের মতো কাজকর্ম যখন রকম লাগছে প্রাণের কাছে, সে তাতে দশ চেপে পড়লা। হয়ে গেছে তোমার ডায়লগ বাজি আদনান মুনতাসির। এখানে কোনো সিনেমা শুটিং হচ্ছে না, রাখো ওসব। প্রাণের বিগড়ানো মেজাজ এবং কোনো বিপদ আসেনি বুঝতেই কয়েক সেকেন্ড সময় লাগলো আদনানের। ফের ভর করলো রাজ্যের ঘুম ওর চোখে। রিভলভারের সেফটি লক অফ করে বালিশের নিচে রেখে আবারও ঝট করে শুয়ে পড়লো বললা। কিন্তু ততক্ষণে আবারও ভারী নিঃশ্বাস পড়া শুরু হয়েছে ওর। সে বর্তমানে এই ধরাধামই নেই, প্রাণের মেজাজ বিগড়ে আছে সেদিকেও খেয়াল নেই। যেন ঘুমাতে পারলেই হলো, বাকি সব বলে যাক। আদনানের ফের ভারী নিঃশ্বাস শুনে মেজাজের পারতুঙ্গে পৌঁছলো প্রাণের। দাঁত কির মিরিয়ে দিল সে এক রাম খামচে আদনানের উন্মুক্ত পিছে। ওর ঘুম আসছে না মানে এই ইঁদুরও ঘুমাতে পারবে না? সে বরাবর খামচি খেয়ে ঘুম ছুটে গেল আদনানের। বাড়ি থেকে মুখ উঠে ঘুমো ঘুমো স্বরে জিজ্ঞেস করলাম। মাঝরাত্রে না ঘুমিয়ে কালচে দিচ্ছ কেন প্রাণ পাখি? ইউ ওয়ান্ট টু রাইড অন মি? আদর চাই তোমার? তাহলে এটা করবে না আদনান, ওটা করবে না আদনান, এসে বলতে পারবে না কিন্তু। ধান্দাবাজ কোথাকার, সারাদিন তোমার রুমের ফ্যানই দেখে যাই আমি, তাই না? তাহলে ঘুমাও। খামচি দিয়ে আমাকে উস্কে দিচ্ছ কেন? আসো, বুকে আসো, আমি ঘুম পাড়িয়ে দিই। বলে দুহাত বাড়ালো আদনান। আদনানের প্রশ্রয় ঠোঁট উজ্জ্বলো প্রাণ, দুপাশে মাথা নেড়ে বলে। না, তো কি চাই আমার প্রাণ পাখি মুনতাসির ডায়ানিস? আমি ঘুরতে যেতে চাই। ইটস ফ্রিকিং কোল্ড আউটসাইড প্রাণ। আমি যেতে চাই। বউয়ের আবদার ফেলতে পারে না আদনান। ছটপট উঠে গেল বিছানা থেকে, নিজের স্বাদের ঘুমের বিসর্জন দিয়ে প্রাণের কপালে একটা আলতো ঠোঁটের পরশ দিয়ে পড়লাম। তোমার আদেশ পালনে আদনান মুনতাসির সদা নিবেদিত প্রাণ পাখি। বসপরাসের পাড়ে অসংখ্য ভ্রাম্যমান কফি শপ বসে, কারণ অতিরিক্ত ঠান্ডায় জুবুথুবু হয়ে কফির প্রয়োজন হয়। পুরোপুরি শীত পোশাকে প্যাকেজ হয়ে আছে প্রাণ। আহ্লাদিত হয়ে বাইরে এসে এখন ছেড়ে দেওয়া কেঁদে বাঁচে অবস্থা ওর। ঠান্ডায় হাড় মজ্জাও জমে যাচ্ছে। সোয়েটার, প্যাকেট, মাফলার, কানচুপি কি নেই ওর পরনে? তাও শীত করছে, তাতে দত ভারী খাচ্ছে সে ছকছক করে। আর আদনান, সে তো ঠান্ডায় অভ্যস্ত, বড়ই তো হলো এখানে সে। ওর তো হালত খারাপ হতো স্কুলের ক্লাসরুমের গরমে। নেহাতি সে অতিরিক্ত সহনশীল, তাই কোনোদিনও মাথা ঘুরে পড়ে যায়নি। প্রাণে ঠান্ডা জুবুধুব অবস্থা দেখে কাঁধ জড়িয়ে নিজের কাছাকাছি আনে আদনান, কিন্তু ছোট চিপে আদনানের হাত সরিয়ে দেয় প্রাণ। এরপর বলল। তুমি জানতে না এত ঠান্ডা, আমাকে নিয়ে এলে কেন? তুমি আসতে চাইলে বলেই তো এলাম। কেন আমি বললেই আসতে হবে কেন? তোর মাথার ঘিলু কোথায়? জানিস না এত ঠান্ডা বাইরে? হ্যাঁ, ল্যাঙ্গুয়েজ প্রাণ পাখি, তুই তো করে করবে না। তোর হয়েছেটা কি? এমন আচব গজব আচরণ করছে কেন? আদনানের সামান্য কড়া কথায় কেঁদে ফেলো প্রাণ। হেঁচকে তুলে কাঁদতে থাকে ও। এদিকে প্রাণের আচমকা কান্নাকাটিতে বিপাকে পরে আদনান স্তম্ভিত হয়ে জিজ্ঞেস করে। আমার কাঁদছো কেন? মহা মুশকিল। হেঁচকে তুলে কান্নার ফাঁকে থেমে থেমে বলল প্রাণ। তুমি আমায় একটুও ভালোবাসো না আদনান। আমি থাকবো না, আমায় বাংলাদেশে রেখে আসো। তারপর একটা সুন্দরী মেয়ে দেখে বিয়ে করে নিও এখানকার।
দেখলাম তো সেদিন অফিসের রিসেপশনিস্ট মেয়েটা কিভাবে তোমায় সিডিউস করতে চাইছে। পড়ে গিয়েছো তাই না? এই জন্যই আমায় ধমকাচ্ছ। কথা নেই আমার তোমার সঙ্গে। কথা শেষ হতে জোরে হেঁচে সামনের দিকে চলে যায় প্রাণের গমন পথের দিকে তাকিয়ে একটা বড় শ্বাস ফেলে বিড়বিড় করে বলল। ওয়েমান। ঝট করে প্রাণকে পাজা করে উঠিয়ে নেয় আদনান। প্রাণ পাখি মুনতাসির ড্যানিস, আই এম অল ইয়ার্স, অলওয়েজ অ্যান্ড ফর এভার। নেশা হয়েছে আমার, প্রাণ পাখির নেশা। এই নেশা আমার আমৃত্যু কাটবে না। আদনানের বুকে মাথা রেখে ফুপিয়ে উঠছে প্রাণ, খামচে ধরে ওর কালো রঙের ওভারকোটের কলার। আমি হয়তো বেশি দিন বাঁচবো না আদনান, জানো তো আমার কপালে সুখ সয় না। শ্শ্, আমরা ভালো থাকবে প্রাণ। হ্যাঁ। প্রাণকে পাজা করে নিয়ে এক ভ্রাম্যমান কফি শপের সামনে বেঞ্চে বসিয়ে দেয় আদনান। ঠান্ডায় নিজের প্রাণ পাখির শুষ্ক ঠোঁট জোড়া ভিজিয়ে দিতে ইচ্ছে হলো ওর, তবে নিজেকে দমালো আদনান। অদূরে বেশ গার্ডস দাঁড়িয়ে আছে, সেফটি হিসেবে গার্ডস এনেছে আদনান। তবে কপালে অদরের ছাপ আঁকতে ভুল হয় না আদনানের। তারপর প্রাণকে জিজ্ঞেস করলো। ম্যাডাম, আপনি বসুন। আপনার হাজব্যান্ড এক্ষুনি আপনার মতোই হট কফি নিয়ে আসবে। আদনানের কথা লাজুক হাসলো প্রাণ। অসভ্য ইঁদুর। বসফরাসের পাড়ে আগুন গরম কফির কাপে চুমুক দিয়ে মনোযোগ দিয়ে জাহাজ চলাচল দিতে থাকে প্রাণ। আদনানের ওর পাশে বসা, মোবাইলে ব্যস্ত সে। কাজটা নাকি গুরুত্বপূর্ণ, তাই সে সময় চেয়ে নিয়েছে প্রাণের কাছে। ততক্ষণে কফিও শেষ। প্রাণের ফের আদেশের সুরে ধমকালো আদনানকে। জনাব ইঁদুর, আপনার বউয়ের জন্য আরো 1 কাপ কফি আনুন। মোবাইলে চোখ রেখে সন্ধিহান গলা জিজ্ঞেস করে আদনান। শিওর? তোর শিওরের খ্যাতা পড়ি আমি ইংরেজের বংশধর, যা কফি আন। জি মহারানী। বলেই আদনান চলে গেল কিছুটা দূরের কফি শপে। ফিরেও এলো মিনিট 5 মধ্যে। মোবাইলে দৃষ্টি রেখে বলল, ইওর কফি প্রাণ। তবে ওপাশ থেকে প্রাণ কফির কাপ স্পর্শই করে না। ফের একটা শ্বাস ফেলে মোবাইলের স্ক্রিন থেকে চোখ উঠিয়ে দেখলো তাতে আন্ডার ওয়ার্ল্ড এর কুখ্যাত অস্ত্র ব্যবসায়ী আদনান মুনতাসির নিজের কলিজায় কেঁপে উঠল। তড়িৎ নিচে পড়ে থাকা প্রাণকে তুলতেই দেখলো জ্ঞান শূন্য প্রাণের মুখ থেকে সাদাটে ফেনা বেরোচ্ছে, যেমনটা হয় কোনো বিষক্রিয়া সংঘটিত হলে। কাপা গলায় প্রাণকে ঢাকলো আদনান। প্রাণ? রাত 2:30 হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অপেক্ষমান আসিফ। ঘুমে দু চোখ ভেঙে আসছে ওর। শরীরটা নরম গদিতে শোবার জন্য আঁকুপাকু করছে, তবে সে নিরুপায়। সপ্তাহ জুড়ে ওর ব্যস্ততা আকাশচুম্বী। ঘুমানো দূরের থাক, দুদণ্ড বিশ্রামের সুযোগ পায়নি। হাতের চকচকে লাল গোলাপ ফুলের তোড়া। সে অপেক্ষমান আছে আদনানের জন্য। ব্যস্তভাবে পায়চারি করছে ভিআইপি ইমিগ্রেশন লঞ্চের ও মাথা এ মাথা। এই তো গত সপ্তাহে আদনান ওকে ফোন করে জানিয়েছে সে প্রাণকে নিয়ে ঢাকায় শিফট হবে। ঢাকার পূর্বাচলের বাড়ির নিরাপত্তা জোরদার করার জন্য। এমনকি আদনানও ওকে হুমকিও দিয়েছে, কোনোভাবে যেন এয়ারপোর্টে দেখে ওকে চেনা না যায়, ছদ্মবেশে আসতে হবে। তাই তো আসিফ এসেছে নকল দাড়ি গোঁফ লাগিয়ে। আর কিছু করা উচিত কিনা মুখ পাকিয়ে সেই চিন্তাই করলো সে। তারপর বাদ দিয়ে ফের পায়চারি শুরু করলো। ওর ক্যালকুলেশন অনুযায়ী প্লেন ল্যান্ড করে গিয়েছে এতক্ষণে। তবু এত দেরি কেন? আদনানের ঢাকার পূর্বাচলের বাড়িটি যথেষ্ট সিকিউরিটিপূর্ণ, তবে কেন আর তার চিফ ঢাকায় ফিরেছেন সেই তথ্যের হদিস এখনো অবধি পায়নি আসিফ। সব থেকে বড় কথা, ইদানিং অর্ণ ঢাকায় স্থায়ীভাবে থাকা শুরু করেছে। নিয়মিত নজর রাখে সে, প্রায়শই আসিফ তাকে দেখে। নতুন বিয়ে করা বউ নিয়ে হাসপাতালে দিয়ে আসছে, আবার নিয়ে আসছে। কয়েকদিন আগে দেখেছে দুজন রাস্তার পাশে দাঁড়িয়ে ফুচকা খাচ্ছে। হাজার হোক দুই ভাই বউ পাগল, আন্ডারওয়ার্ল্ড দাপিয়ে বেড়ায় দুজনেই। আর বউয়ের সামনে এলেই এমন ভাবখানা করে যেন লাদান শীর্ষ। বউয়ের আসল ছাড়া বাইরের জগতের সম্বন্ধে কিচ্ছু কোনো হুঁশ জ্ঞান নেই এদের। আর এদের ভালোবাসে পৃষ্ঠ আসিফ। অরণ্যের আপাতত বউ রেখে যে বাইরে কোথাও যাবার প্ল্যান নেই, এতটুকু বুঝতে বাকি নেই আসিফের। এমত অবস্থায় দুই জাত শত্রু একই শহরে, তাও আবারও প্রাণ ম্যাডামকে সহ কেন থাকতে হবে? এই প্রশ্নের উত্তরেই জানে না আসিফ। শিবকে জিজ্ঞেস করার মতো সাহস ওর নেই, কারণ আদনান মুনতাসিরকে সে যথেষ্ট ভয় পায়। সাক্ষাৎ বাঘ একটা, একটু এদিক সেদিক হলেই গলা চিবিয়ে চিবিয়ে খাবে। অতএব বাইরের সিকিউরিটি নিয়ে বিস্তর আলাপ করেছে কয়েকজন ইঞ্জিনিয়ারকে নিয়ে। তাছাড়া আদনান নিজেও একজন আর্কিটেক্ট, সে নিজেই ডিজাইনার এই বাড়ির। তার বাড়ির সিকিউরিটি ক্র্যাক করা এতটা সহজ নয়। নিজের ভাবনায়
মাঝে ইমিগ্রেশন পেরিয়ে একটা ছোট্টখাটো জটলা এগিয়ে আসতে দেখলো সে। সেদিকে তাকিয়ে আফসোসের একটা শ্বাস ছাড়ে সে। কয়েকজন গার্ডস, বোরখা পরা দুজন একসঙ্গে এবং একজন লম্বা চওড়া পুরুষ লোক। এটা নিশ্চিত দুবাইয়ের কোনো শেখ, বাকি দুটো তার বিবি। হা, এরাই দুনিয়ায় সুখী। দুটো বউ, জাবল মজা। আর এদিকে আসিফ, তার কপালে ঝামা ঘষে দিয়ে একটা মেয়েও জোটে না। তীব্র হতাশা নিয়েই তাদেরকে দেখছিল আসিফ। তবে তারা এসে থামলো আসিফের সামনে। অবশ্য দূর থেকে চেনার উপায় নেই। কালো ক্যাপ, মাস্ক এবং লং ওভারকোট পরিহিত লোকটা ওর সামনে এসে চোখের কালো সানগ্লাসটা সরাতেই দাঁত দিয়ে জিভ কাটে আসিফ। এই হিংস্র চাহনি দেখলে ওর হাঁটু কাঁপে। একটা ঢোক গিলে বলল, চিপ। মাস্কের আড়ালে ঢাকা মুখোশ স্মৃতি হলো গমগমে স্বর। তোমাকে ছদ্মবেশ নিতে বলেছিলাম না আসিফ? আমার কোনো কথা শুনতে ভালো লাগে না। দাড়ি গোপ পরে এলাম তো চিপ। এটিএট। সরি চিপ। গাড়ি এনেছো যেভাবে বলেছিলাম, নাকি সেখানে বোকামি করে রেখেছ? জি চিপ। গুড। এরপর পেছনে ফিরে বোরকা পরিহিত প্রাণকে নিয়ে এগিয়ে গেল ইমিগ্রেশন পেরিয়ে। আদনান চলে যেতেই হাঁ করে সেদিকে চেয়ে থাকলো আসিফ। প্রাণ ম্যাডাম এমন বোরখা আপাতমস্তক মুড়ে আছেন কেন? কিন্তু সঙ্গে বোরখা পরা আরেকটা জনকে মুখ বাঁকিয়ে ফের তাকালো আরেকজন বোরখা পরা মহিলা রমণী। সেটা তো আসিফ জানে না কি সেটা। তীক্ষ্ণ নজরে পরখ করতে থাকে। এইবারে লাগছে পারফেক্ট দাদু। লুকটা এতদিনে কমপ্লিট হয়েছে। বোরখার আড়াল হতে ব্যঙ্গাত্মক কণ্ঠস্বরে মালিকিন এবং লিলিপুটের সাইজ বোরখায় ঢাকা রমণীটি আসলে কে তা আর বুঝতে বাকি রইল না আসিফের। সেও দাঁড়ালো বুকের সঙ্গে দু হাত পেতে। এরপর বুলালো, আরে সর্দি বানু যে, গন্ধ শুকিয়ে চিপের পিছনে পিছনে চলে এসেছ। দাদু, আদনান ভাইয়ের সামনে আপনার এই গলা কোথায় যায়? চোপা একটু কম চালাবেন বুঝলেন, নয়তো দেখবেন চোপা খুলে হাতে ধরিয়ে দেব। সর্দি বানু, নিজের নাক সামলে বুঝলে। এমন এক ঘুষি মারবো না সর্দি অন্য কোথাও দিয়ে ঝরবে। দিবা স্বপ্ন দেখতে থাকুন আসিফ দাদু। এরপর বলল। কথাটা বলে ইচ্ছে করে নিজের হাই হিল দিয়ে আসিফের পায়ে পাড়া দিয়ে সিয়া। ব্যথায় চোখ মুখ কুচকে ফেললো আসিফ, কিন্তু মুখে কিছুটি শব্দ করলো না। নয়তো এই সর্দি বানুর সামনে প্রেস্টিজের হাওয়ায় বেরিয়ে যাবে। কিছুটা দূরে এগিয়ে গিয়েও সিয়া ফিরে এসে ফুলে তোড়াটা হাত থেকে ছিনিয়ে নিতে ভুলেনি। ব্যঙ্গাত্মক গলায় বলল, ক্যাবলাকান্তের মতো ফুল নিয়ে হা করে দাঁড়িয়ে আছেন কেন? আমার জন্য এনেছেন তাই না? আসিফও কম যায় না। সেও ঠিক ছিনিয়ে নেওয়া ফুলের তোড়া চিবিয়ে চিবিয়ে বলল, তোমার জন্য নাক মোচার ছেঁড়া টানা রাখা আছে গাড়িতে সর্দি বানু। এটা ম্যাডামের জন্য। এত শখ দেখলে গায়ে জ্বালা করে। ফুলের তোড়া আনবো আমি? হ্যাঁ। আসিফকে একটা ভেঙচি কেটে সিয়া এগুলো গাড়ির দিকে। এসব বুড়োদের সঙ্গে কথা বলে মেজাজ খারাপ করার কোনো দরকার নেই। The stage is set. Let's welcome the pride of Bangladesh rock star Turio Ryan Chowdhury. মাইকে নিজের নাম অ্যানাউন্সমেন্ট শুনে স্টেজে উঠল তুর্য। ভ্যানু টেক্সাস সিটি, আমেরিকা। পরনে সাদা টি শার্ট, ডেনিম জ্যাকেট এবং ঝোলা প্যান্ট। গলায় ঝোলানো সবসময় মতো গিটার। আশেপাশে ওর সঙ্গীরাও অপেক্ষমান আছে, কারণ তুর্য ব্রেক নিয়েছিল সবকিছু থেকে। আচমকায় ফিরে এসে বলেছে এখন থেকে ও বিরতিহীনভাবে কনসার্ট করবে। সিনেমার অফার পেয়েছে সেটাও অ্যাকসেপ্ট করে নিয়েছে। অর্থাৎ সে এখন একটা একাধারে একজন গায়ক এবং নায়ক। অবশ্য সবাই এই সিদ্ধান্তে খুশি। তুর্য বর্তমানে বাংলাদেশের অন্যতম সেনসেশন। তার ভক্তবৃন্দ অগণিত। ছবি কিংবা গানে তুর্যর গানে বা উপস্থিতিতে হুড়োহুড়ি লেগে যায়। মেয়ে ভক্তবৃন্দ তার স্বরে যাওয়াটা মানতে পারেনি। সফলতার তুঙ্গে থাকা অবস্থায় ছেড়ে যাওয়াটা বোকামি। শুধু বোকামি বললেও ভুল হবে, ওটা এক প্রকার অবধারিত ভাবে গাধামির অংশ। গিটারের টুংটাং শব্দ তুলে মাইকের কাছে এসে গাঢ় গলায় বলল তুর্য, হ্যালো টেক্সাস, মিসড মি। আপনারা ডেকেছেন আর রকস্টার দুর্জোড়া হ্যান আসবে না, এটা হতে পারে? ইজ ইট পসিবল? আপনাদের ভালোবাসা ব্যতীত আমি শূন্য। চেয়েও পারিনি দূরে থাকতে, তাকে ভালো রাখতে যে আমাকে আসতেই হতো। লেটস গেট ইন দ্য মিউজিক। 1 2 3। বিরামহীন গান গেয়ে চলেছে তুর্য, একটার পর একটা।
কোনো দিকে হুঁশ নেই তার, শুধু জানে দূর হাসপাতালের বিছানায় শরীরের অর্ধেক হাঁটি ভেঙে পড়ে থাকা তার ভালোবাসাকে ভালো রাখতে আদনান মুনতাসির নামক এক কুখ্যাত মাফিয়াকে পৃথিবীর বুক থেকে চিরতরে মুছে ফেলতে অগণিত অর্থের প্রয়োজন। দুনিয়ার সবাই টাকার কাছে ঝুঁকবে এবং সেই টাকা উপার্জনে কার্পণ্য করবে না তুর্য। কথাটা মাথায় আসতেই আরও গানের মধ্যে ডুবলো তুর্য। গানের মিউজিক বিরতিতে এমন চাই বিড়বিড় করে বলতে থাকে তুর্য। ওর চোখ দুটো যেন জ্বলন্ত অগ্নি, সেই দাউ দাউ করে জ্বলতে থাকা অগ্নিতে নাশ হবে আদনান এবং তার পরিবার। দূর হতে ভেসে আসে ফজরের আজানের ধ্বনি। ভোর হচ্ছে, ঢাকায় পাখির কিচিরমিচিরে মুখরিত ওর বাড়ির আশেপাশে। আদনান বসা ওর স্টাডি রুমের রকিং চেয়ারে, ঠোঁট চেপে রেখেছে জ্বলন্ত সিগারেট। সামনে ছড়িয়ে আছে পূর্বাচলের বাড়ির নকশা, সেই সঙ্গে বেশ কিছু পেন্সিল, কম্পাস, ক্যালকুলেটর সহ নানান ধরনের জিনিসপত্র। একটু খেয়াল করলে দেখা যাবে ওর চোয়াল শক্ত হয়ে আছে, যেন কোনো শিকারী বাঘ তার শিকারের পরিকল্পনায় নিমজ্জিত। Adnan Muntasir, you will be finished and I will make sure of it. সেদিন বসফরাসের পাড়ে নিজেকে আবারও একবার খাদের কিনারে অনুভব করেছিল আদনান, যখন ওর বাবা মাকে মেরে ওকে খাদের কিনারে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল অরণ্য জুহাইর ড্রেনেজ নামক ওরই রক্তের সম্পর্কিত একজন। অরণ্যের সঙ্গে একই শহরে বসবাস করার সিদ্ধান্ত নিয়ে আদনান নিজেও জানে সে ঠিক করেনি, কিন্তু প্রাণের জন্য ওকে এটা করতেই হতো। সে যে একা আর নয়। ইদানিং আদনার আফসোস হয় নিজেকে, প্রাণকে নিজের সঙ্গে জড়িয়ে শুধুই জীবনটা নষ্ট করে দিয়েছে প্রাণের। ভালোবাসার কাছে এতটা অসহায় না হলেও পারত আদনান। স্মৃতিচারণে জুবলো আদনান। সেদিন বসফরাসে পারে রাশিয়ান এক ক্লায়েন্টের সঙ্গে ডিলিংয়ে ব্যস্ত ছিল আদনান। Your coffee, Pran. প্রাণ পাখির আবদারে যখন আরও এক কাপ কফি এনে এলো এবং বিষক্রিয়ায় জ্ঞানহীন প্রাণকে পেল মাটিতে লুটোপুটি খাচ্ছে, কলিজাটা ফের কেউ খামছে দিল বুঝি ওর। কাপা গলায় ডাকলো নিজের অর্ধাঙ্গিনীকে। Pran? আদনানকে আচমকাই কেঁপে উঠতে দেখে ছুটে এলো অদূরে দাঁড়িয়ে থাকা প্রায় 10 জন গার্ড। তারা প্রাণকে অবশ্য শুয়ে পড়তে দেখেছিল। ওরা ভেবেছিল হয়তো ও শুয়ে শুয়ে বাতাস খাবে, কারণ এতদিনে এতটুকু তো বুঝেছে তাদের ম্যাডাম প্রায় বাচ্চাসম আচরণ করেন তাদের, এবং ট্রাগের চিফ সেটাও মেনে নেন। তাই তো তারা অতবাক বিমূঢ় ভাবটা কাটাতেই পাশের গার্ডকে হুকুম জারি করে আদনান। রক্তচক্ষু নিয়ে বলে, Kill that coffee seller right now. Just kill that bastard and throw him in the sea. আমার স্ত্রীকে সরিয়ে তুলুন ডক্টর, নয়তো আপনার পরিবার জীবিত থাকবে না। আদনান মুনতাসির ড্যানিস মিথ্যা বলানো। প্রয়োজন ইস্তাম্বুলের সব ডাক্তারকে এখানে নিয়ে আসুন। অল্প বয়স্ক ডাক্তার হলেও সে অনেক রূঢ়ভাষী। তিনিও নিজের গাম্ভীর্য বজায় রেখে আদনানকে বাইরে বের হবার হুকুম দিয়ে রোগীর কাছে গেলেন। অচেতন প্রাণকে নিয়ে যাওয়া হলো ওটিতে। পুরোটার সময় ব্যস্তভাবে পায়চারি করেছে অপারেশন থিয়েটারের বাইরে। প্রতিটি পল যেন এক একটা দিন। প্রাণ ছাড়া যে আদনান নিঃস্ব। প্রাণ পাখি, আমার অভিশপ্ত জীবনে তোমাকে জড়িয়ে শুধু কষ্ট দিয়ে যাচ্ছে। আমাকে ক্ষমা করতে পারবে তো? নিজের রক্তচক্ষু আড়াল করতে দু হাতে ঠেকে রেখেছে ওই সুদর্শন চেহারাটা। আদনানের সঙ্গে আসা গার্ডগুলো একে অপরের মুখ চাওয়াচাই করতে থাকে। আন্ডারওয়ার্ল্ড কুখ্যাত মাফিয়া খুন করতে হাত কাঁপে না বিন্দু মাত্র। সে উতলা হয়, তাও কিনা এক সাধারণ বাঙালি রমণীর জন্য। প্রায় 1 ঘন্টা রুদ্ধশ্বাস পরিস্থিতি পরিসমাপ্তি ঘটছে। বাইরে এলেন সে চকচর তড়িঘড়ি করে এগিয়ে যায় আদনান। প্রচন্ড রকম বিষাদ নিয়ে চিকিৎস করে। মাই ওয়াইফ, ইটস ইউ ওকে ডক্টর? তরুণ ডাক্তার বোঝে অপর প্রান্তের মানুষটার তর্পানো। আশ্বস্ত করে তিনি তুর্কি ভাষায় বলে উঠলেন, Your wife is pregnant, Mr. Deniz. She is stable now. আপনি আমার কেবিনে আসুন, আমি আপনাকে বুঝিয়ে বলছি সবটা। ইস্তাম্বুলে তাপমাত্রা নেমেছে মাইনাসের কাছাকাছি। ডাক্তারের রুমেও হিটিং মেশিন অন করা। তারপরও আদনানের মনে হলো ওর ঠান্ডা লাগছে। একটা শীতল স্রোত ওঠানামা করছে বারবার। অনাকাঙ্ক্ষিত প্রাণের আগমনে সে খুশি হবে নাকি ফের কোনো আদনান মুনতাসিরের ন্যায় অসহায় কোনো সত্তার আগমনী ঘন্টা বেজেছে। ওর অভিশপ্ত জীবনে নতুন কাউকে তো কখনোই আনতে চায়নি সে। বিমূঢ় হতবিহ্বল
হয়ে থাকা আদনান বাবা হবার মতো দারুণ অনুভূতিতেও কোনো উদ্বেগ প্রকাশ করে না। এমনকি তার চোখে মুখে খুশির বদলে দেখা গেল শঙ্কা। কেবিনে থাকা তরুণ ডক্টর, তিনিও এশিয়ানি বংশোদ্ভূত। আর ইউ ওকে মিস্টার ডেনিজ? সামান্য মাথা নাড়ায় আদনান, তবে বোঝা গেল না যে আসলে সে ঠিক আছে। How is my wife, doctor?